গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ এন আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে শুক্রবার, আজকে ব্লগটা স্টার্ট করছি বাড়ির বাইরে থেকে। কেন কি কিছু আন্দাজ করতে পারছো? যাই হোক, তোমাদেরকে বলে দিই আমি বাড়ির বাইরে থেকে ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হলো আমি আজকে তোমাদের সাথে আমার এই বাড়ির হোম ট্যুর শেয়ার করবো। আমার এই বাড়ি যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, এতগুলো বছর, 21টা বছর আমি বড় হয়েছি, তো সেই বাড়ির আমি হোম ট্যুর তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। সেই জন্যই ভাবলাম আজকে ব্লগটা নিচ থেকে গিয়ে স্টার্ট করি। আজকের এই ব্লগটাতে মেইনলি এই বাড়ির হোম ট্যুরটাই আমি দেবো। তো চলো, ওই জন্য বাড়ির বাইরে চলে এসেছি, একদম বাইরে যাই, রাস্তার ওই সাইডে, তাহলে বাড়িটাকে বেটার দেখাতে পারবো তোমাদের সাথে। তো এই হলো আমার বাড়ি, তোমরা যেটা দেখতে পাচ্ছ সামনে, এইটা আমার বাড়ি। এটা নৈহাটির একদম চৌমাথার মোড়ে, এটাকে কৃষ্ণ সাধুকা রোড বলে। আর এই পিছনে আমার 1 নম্বর বিজয়নগর স্কুল। এইখানে আমার ঠিক বাড়ির সামনে যে মাঠটা দেখছো, এখানে দুর্গাপুজো হয় বিশাল বড় করে প্রত্যেকবার। তো এইটা আমার বাড়ি, বাইরে থেকে দেখিয়ে দিলাম। চলো এবার ভেতরে যাওয়া যাক। বাড়ির বাইরে এরকম বাবার নেম প্লেট লাগানো আছে। এটা বহু পুরনো, সেই আমি কোন বয়স থেকে দেখছি সত্যি বলতে আমারও মনে পড়ে না। তো বাড়িতে ঢুকে এদিকটা আগে দেখিয়ে দিই, বাইরের পার্টটা আগে তোমাদের সাথে শেয়ার করি। এখানে হলো গ্যারেজ, যেখানে আমাদের 4 হুইলারটা থাকে। আর এইদিকে হলো একটা ছোট বাগান মতো করেছে মা। এইখানটা আমি আর ঢুকছি না, ভীষণ মশার উৎপাত এখানে। এখান দিয়ে না প্রচুর পরিমাণে কুকুর সব ঢুকে যায়, তারপর অনেকে আসে ফুল চুরি করতে। তো সেইটার কারণে এই যে তার জালির বেড়াটা দেখলে এটা দেওয়া হয়েছে। তো এই মোটামুটি পিছনের দিকটা, আরও পিছনের দিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এন্ট্রান্সটা দেখলে এটার অপোজিটে এরকম চেম্বার ঘর, এখানে আমাদের একটা লেটার বক্স আছে। আশা করি এখনও যখন চিঠি আসে তো এটা কাজে দেয়। এখানে এরকম মা ছোটোখাটো, আমাদের এন্ট্রান্সের জায়গাটা ছোটোখাটো এরকম গাছপালা লাগিয়েছে মা কিছু। তো এদিকে এরকম আছে। এখান থেকে আমি পরপর অনেক দিন দেখেছো ব্লগ স্টার্ট করেছি। এখানে একটা বড় শিউলি গাছ রয়েছে, যেটা একদম আমাদের দোতলার ব্যালকনি অবধি, এবং অনেক শিউলি ফুল ফোটেও। জাস্ট একটু আগে ঝাড়টার দিল। তো চলো, এখানে এরকম আছে। এগুলো আর কি দেখাবো, এগুলো তো নর্মাল। এবার আগে চলো পিছনের দিকটা দেখিয়ে দিই, তারপরে ভেতরে ঢুকবো। এইখান দিয়ে পিছনের দিকে ঢোকা যায়। এখানে একটা গেট, যেটা নতুন লাগিয়েছে, এটা আগে ছিল না। এইটা হলো আমার পিছনের দিকটা। এখানে কাপড় কাচবে বলে জল খুলে রেখে গেছে। যাই হোক, তো এখানে এখন খঞ্জনা দিয়ে কাপড় কাচবে। আর এখানে আমাদের গাছ রয়েছে। এখানটাতেও দেখো পুরো তারজালির বেড়া দিয়েছে এখান থেকে, কারণ এই জায়গাগুলো থেকে বিড়াল টিড়ালরা আসে। তারপরে কুকুরগুলো ইভেন উঠে যায়, ওদের ওদিকে পাঁচিল আছে, ওখান থেকে পা দিয়ে উঠে যায়। তারপরে চোর ঢোকে ফুল চুরি করতে। এখানে তো এইসব কলাবতী গাছ আছে, এইগুলো নয়নতারা গাছ। আরও এখানে অনেক গাছ আগে ছিল, কিন্তু এখন এই কম সমই আছে। আর এই দিকটা তো এরকম, এই দিকটা এখানেও কিছু কলাবতী গাছ আছে। আর ওই দিকটা তো তোমাদের দেখালামই আগে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। ওই যে দিকটা পিছন দিক থেকে দেখলে সেই দিকটাই ওইখানে। চলো এবার ভেতরে যাই। আর এখানে যে এইটা দেখছো হ্যান্ডপাম্পটা, নলকূপ যেটাকে আমরা বলি, এটা কিন্তু আর কাজ করে না। এটা লাগানো হয়েছিল তখন আমি কোন ক্লাসে, ক্লাস 3-4-এ পড়ি, বাট এটাতে এখন আর জল আসে না। তো ওই এখন যে কল থেকে টাইম করে জল আসছে, এটা মিউনিসিপ্যালিটির টাইমে জল আসে, সেটাতেই এখন কাপড় টাপড় কাচা হবে। আর তাছাড়া তো রিজার্ভারের ব্যবস্থা আছেই। চলো এবার ভেতরটায় যাই। তো এই হলো বাড়ির এন্ট্রান্স, একদম মেইন যেটা এন্ট্রান্স। এখান দিয়েও যাওয়া যায়, বাবার চেম্বার ঘর দিয়েও ঢোকা যায়। তো এইখানে ঢুকেই এখানে রিজার্ভার রয়েছে, পাম্প, যেখান থেকে জল টল তোলা হয়। আর এখানে সিঁড়ির তলায় এই যে হাবিজাবি জিনিসপত্র রাখা হয়, যেগুলো বাড়ি। এবার ভেতরে চলো, ভেতরে চলে এই ঘরটা পরে দেখাচ্ছি। এইখান দিয়ে আমরা উঠি সিঁড়িটা, এইখান দিয়ে পিছনটা যে দেখালাম, ওই পিছনের দিকটা এখান দিয়ে দেখা যাচ্ছে। আগে এই দিকটায় যাই, তারপর ওই দিকটায় যাব। জাস্ট ঘরটার পুছে গেছে বলে সব ঘরে ফ্যান চলছে, ফ্যানগুলো অফ করে দিই। এখানে লাইটটা জ্বালিয়ে দিয়ে আগে। তো এইটা হলো বাবার চেম্বার ঘর, যেটা তোমরা বাইরে থেকে দেখলে। এইটা হলো সেই গেটটা, যেটা বাইরে থেকে দেখলে। আমি একবার তাও খুলে দেখাবো কি।
এটা ভীষণ শক্ত, যাই হোক আমি খুলতে পারছি না, এক হাতে তো স্টিক আছে। তো এখান থেকে মেইন রোডটা দেখা যায়, পেশেন্টরা তো এখান দিয়ে আসে, তো সেটা খোলার ব্যাপার নিয়ে এখন খুলছি না, খুলতে পারছি না। আর এখানে এরকম জানলা করা আছে, তো এখানে পেশেন্টরা সব বসে, এগুলো বহু ছোটোবেলা থেকে আমি দেখছি। আর এখান দিয়ে তোমাদের দেখিয়ে দিই, এখানে একটু কাঁচ দিয়ে দেখা যাচ্ছে, এই আশা করি দেখতে পাচ্ছ, এখান দিয়ে মেইন রোডটা দেখা যাচ্ছে, রাইট? যাই হোক, এই একটা এখানে হচ্ছে চেম্বার ঘর এইটা। আর এখানে পেশেন্টদের ইউজের জন্য একটা ওয়াশরুম রয়েছে, এটা আমি খুলে দেখাচ্ছি না। আর এখানে হলো বাবার চেম্বার ঘর, বাবা বাড়িতেই নিজে চেম্বার করে, এইটা পুরো বাবার চেম্বার ঘর। আর এই যে জিনিসটা দেখছো, এটা আমি দেখাতে চাই, এটা আমি যখন খুব ছোট তখন আমার সামনেই হয়, মানে আমার মনে আছে। এই পুরো যে ওয়ালের জিনিসটা দেখছো, এটা কিন্তু পুরো কোনো পেইন্ট না, এটা হ্যান্ড পেন্সিল স্কেচ করা। পুরো জিনিসটা পেন্সিল স্কেচ করেছিল আমাদের যে বাড়ি রং করেছিল জীবন কাকু। তো জীবন কাকু এই জিনিসটা পুরো আমার এখনও স্পষ্ট মনে আছে। খুব ছোট, কত বয়স আমি ঠিক বলতে পারবো না, বাট মনে আছে এখনও। পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্সিল দিয়ে ঘষে ঘষে যে পেন্সিল স্কেচ করি আমরা, সেভাবে এটা তৈরি করেছিল। তো যাই হোক, এটা হলো আমার বাবার চেম্বার ঘর, পেশেন্টদের বেড। আমার বাবা, যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিই, আমার বাবা গাইনোকোলজিস্ট এবং সার্জন। তো এটাই বাবার চেম্বার ঘর। বাবা এভরিডে সকালে এবং রাত্রি দুবেলা, যারা নৈহাটিতে রয়েছে তাদের জন্য বলছি, নৈহাটির আশেপাশে যারা কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, তো বাবা সকালবেলা 8টা থেকে 10টা আর সন্ধ্যাবেলা বিকেল 5টা থেকে 7টা এভরিডে, অনলি সানডে বাদে এভরিডে বাড়িতে চেম্বার করে। আর তাছাড়াও বাকি আরও তো বিভিন্ন জায়গা আছে যেখান থেকে বাবা হসপিটালে, নৈহাটির আশেপাশে গোপাল ফার্মেসি মানে হেলথ কেয়ার, আরও যা যা নার্সিংহোম আছে সেগুলো। এখন আমার সময় বাবা অনেক জায়গায় করতো, এখন আমার বিয়ে হওয়ার পরে বাবা নিজের চাপটাও অনেকটা কমিয়ে দিয়েছে, স্বাভাবিক, বাবারও এখন বয়স হয়ে যাচ্ছে। আগে বাবাকে দেখতাম সকালবেলা চেম্বার করে যে বেরোতো, বাড়িতে এসে 4টে 4:30টার সময় খেয়ে আবার চেম্বারে বসতো, আবার বেরিয়ে যেত, বাড়ি আস্তে আস্তে রাত 12টা 1টা। কিন্তু এখন বাবার চাপটা অনেক কমিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি যারা নৈহাটির আশেপাশে রয়েছে তাদের জন্য বলছি, আমার বাবাকে হয়তো তোমরা অনেকে চেনোই, আমার বাবার নাম ডক্টর স্নেহাংশু দত্ত। তো কেউ যদি বাবার সাথে কন্ট্যাক্ট করতে চাও বা কিছু কোনো প্রবলেম, মেয়েদের গাইনি প্রবলেমের জন্য যদি কেউ আসতে চাও, ডেফিনেটলি আমার আবার নাম্বার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো যাই হোক, চলো আমি একবার তোমাদেরকে চেম্বার ঘরটা দেখিয়ে দিই। তো এই হলো বাবার চেম্বার ঘর, হ্যাঁ সমস্ত ওষুধ রয়েছে। এগুলো আর কি দেখাবো, এগুলো জাস্ট আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হলো চেম্বার ঘর। আর এইদিকে হচ্ছে গ্যারেজে গাড়ি রয়েছে আমাদের। আর ভেতরে ঢুকছি না, ঢুকে দেখার কিছু নেই, ইনভার্টার গাড়ি এগুলো এখানেই রয়েছে। এগুলো হচ্ছে তোমার এই শুভম কাকু, মানে আমার যে গাড়ি চালায়, আমাদের যে গাড়ি চালায় সেই শুভম কাকু এখন গেছে দেওঘর ঘুরতে 4 দিনের জন্য। তো সেই জন্য গাড়ি এখন গ্যারেজেই রয়েছে। এই চেম্বার ঘরটা দেখানো হয়ে গেল, চলো এবার উপরের দিকে যাই। ও সাইডে আরেকটা ঘর আছে, ওটা আগে দেখিয়ে নিই। এই যে আরেকটা ঘর, ঠিক চেম্বার ঘরের পাশেই এই ঘরটা, এখানেও ফ্যান চলছে, দাঁড়ানো পুছে গেছে, বন্ধ করি। হ্যাঁ, তো এইটা একটা ঘর, এটা বলতে পারো আমাদের সিটিং এরিয়া। বাইরে কোনো গেস্ট আসলে যাদেরকে উপরে সেভাবে মানে বাড়ির মানে কীরকম বলবো, যারা বাড়ির রিলেটিভ নয়, আদার্স কেউ আসছে, বাবার সাথে কোনো ব্যাংকের কাজে দেখা করতে আসে বা আরও সমস্ত কাজে তো আসে, তখন এই ঘরটাতেই বসানো হয়। এই ঘরটা আগে ছিল হচ্ছে আমার ঠাকুমা দাদুর ঘর। ঠাকুমা দাদু বেঁচে থাকতে এখানে একটা খাট ছিল, ওরা এখানে থাকতো। তো ঠাকুমা দাদু যখন মারা যায়, আমি একটু বসে কথা বলি, হাঁপিয়ে গেছি। ঠাকুমা দাদু যখন মারা যায়, তখন ঠাকুমা আগে মারা গেছে, তখন আমি ক্লাস 6-এ পড়ি। তো ঠাকুমা মারা যাওয়ার পরে আমি ঠাকুমাকে সবসময় সব কিছু করতাম, মানে আয়া ছিল ঠাকুমাকে দেখাশোনা করার, কিন্তু আয়ারা খাওয়াতে পারতো না। তো ঠাকুমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে ঠাকুমা পটি করে ফেলে সেগুলো ক্লিন করানোর কীভাবে করতে হবে বলে দেওয়া, আমি ওই ছোটো বয়সে আমি ওগুলো সব করতাম। এবং ঠাকুমা আমার কাছে সবচেয়ে কমফোর্টেবল ফিল করতো। আর আমাকে এখনও মনে আছে, ঠাকুমা আমাকে বান্দরনি বলে ডাকতো। আমি খুব দুষ্ট ছিলাম তো ছোটোবেলায়, তো আমাকে বান্দরনি বলে ডাকতো। তো ঠাকুমা যখন মারা যায়, আমি তো খুব ছোট 6-এ, তো খুব একটা ম্যাচিউরিটি সেই সময়, আজকালকার বাচ্চারা যতটা ম্যাচিউর, আগেকার দিনে তখন আমাদের সময় আমরা অতটা ম্যাচিউর সত্যি বলতে ছিলাম না। তো সেই জন্য সেই সময় কি হয়, যখন ঠাকুমা মারা যায় হসপিটালে,
নার্সিংহোমে, বাবার নার্সিংহোমেই বাবা ট্রিটমেন্ট করার পরে লাস্টের দিকে সব কিছু যেরকম হয় বয়সে, 84 বছর বয়সে ঠাকুমা এক্সপায়ার করে। তো ঠাকুমা মারা যাওয়ার পরে আমার একটা ট্রমা হয়ে গেছিলো, আমি এই ঘরটাতে ঢুকতে পারতাম না। আমি ঢুকলেই আমার মনে হতো ঠাকুমা যেন আমার পিছন পিছন আসছে, ভয় পেতাম, যেটা একটা ভূতের ভয় হয় সেরকম ভয় পেতাম। যেটা আমার দাদু মারা যাওয়ার সময় ক্লাস 8-এ তখন পড়ি, তখন কিছুটা ম্যাচিওর হয়ে গেছি, তখন কিন্তু আমার এটা হয়নি। কিন্তু মানে ঠাকুমার সময় আমার ভীষণভাবে ওটা কাজ করেছে। আমি স্কুলে যেতে পারতাম না, আমি শুতে পারতাম না, আমি নিচের ঘরে নামতে পারতাম না। তো সেই সময় মা কি করে, মারা ডিসাইড করে যে এই ঘরটা যেরমভাবে আছে সেটাকে চেঞ্জ করব। তো সেই জন্য তখন ঠাকুমা দাদুর যে খাটটা সেটাকে পাশের রুমে শিফট করে এখানে সোফা টোফা দিয়ে টিভি লাগিয়ে ঘরটার পুরো গেটআপই চেঞ্জ করা হয়, এবং তারপর ধীরে ধীরে আমার এই ভীতিটা কাটতে থাকে। তো সেই জন্য এখন এখানে সমস্ত সোফা টোফা এগুলো রয়েছে, এগুলো আমার এখানে ট্রলিও রয়েছে, এগুলো সব নিতে হবে। এই মোটামুটি এই ঘরটা। আচ্ছা, এইখানে পেন্টিংটা দেখাই, এটা আমার হাতে তৈরি পেন্টিং, আমার স্কুলে দিয়েছিলাম সরস্বতী পুজোয় বানিয়ে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। এটা পুরোটা একটা সবচেয়ে বড় পেন্টিং, তখন ছোট বয়সে আমি আঁকা শিখতাম, তো সেই সময় এটা করে আমি দিয়েছিলাম। কেমন হয়েছে ডেফিনেটলি জানি, এখন চুমকি টুমকিগুলো পড়ে গেছে, বাট তখন ট্রাই করে করেছিলাম এটা। আর এই ঘরে সমস্ত ওষুধ রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যা সব জিনিস দেয়, প্রচুর জিনিস রাখা আছে এখানে ভর্তি। আর এখানে আমাদের একটা মাদার টেরেসার ফটো, এটা কিন্তু হাতে আঁকা, এটা আমার এক মামা এঁকে দিয়েছে, হাতে আঁকা, খুব ভালো পেইন্টার উনি। আর এইটা হলো এই আমার বাবা মা, এটা হলো শিকুলা, আমার শিকির অন্নপ্রাশনের সময় ছবি। এগুলো আমি সমস্ত কোলাজ করে বাঁধিয়ে দিয়েছিলাম। আমার যে বিয়ের ফটোগ্রাফি করেছিল পাশেই দোকান, তাকে বলে ফ্রেম করে, মানে যাকে মেল করে দিতাম সে ফ্রেম করে দিত। যাই হোক, এই ঘরটার মোটামুটি এইটুকুই। পাশে আরেকটা ঘর আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে এখানে আরেকটা টয়লেট আছে, এখানেও যারা গেস্ট রুমে আসে তাদের ইউজের জন্য এই টয়লেটটা। আর এখানে আরেকটা ঘর আছে এই ঘরটার ঠিক পাশে, মানে মোট কথা নিচতলায় ওই বাইরের পেশেন্টদের বসার চেম্বার ঘর, এই ঘরটা। আর এখানে আরেকটা ঘর আছে, এটাও একবার দেখিয়ে দিই। এখানে আপাতত হনি শুচ্ছে, এর ঘরের অবস্থা খুবই বাজে। আমার মা কিন্তু ভীষণ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সব জায়গার জিনিস সব জায়গায় রাখতে হবে, একটু এদিক থেকে এদিক হওয়া যাবে না, এইরকমই আমার মা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। তো সেই জন্য এইখানে এত বছর হয়ে যাওয়ার পরও ঘরগুলোকে এভাবে মেনটেন করেছে। তো এইখানে হনি আপাতত শুচ্ছে বলে একটু মেসআপ হয়ে আছে জিনিসটা। এখানে এরকম এদিক থেকে ওই পিছনের দিকটা দেখা যায়, আর এদিক থেকে ওই সাইডে যেটা ফার্স্টে দেখালাম ওই জানলা দিয়ে এটা দেখা যায়। তো এই মোটামুটি এই ঘরে এখানেও দুটো ফটো আছে। এই ফটোটা আবারও সেই হাতে আঁকা, যার দেখালাম মাদার টেরেসাটা যে এঁকেছে তারই আঁকা। এই আর এখানে একটা আলমারি আছে। এইসব, এই ঘরটা আগে আমার কম্পিউটার ঘর ছিল। আর এই খাটটার কথাই বললাম, এই খাটটাতে দাদু ঠাকুমার শুতো, যেটা ওই ঘরটাতে ছিল। আর এখানে সোফা সেটসগুলো আগে ছিল, তো ওটাকে অল্টারনেট করে দেওয়া হয়েছে যাতে গেট আপটা চেঞ্জ হয়। চলো এবার ওপরে যাই। ওপরে যাওয়ার পথে এদিকে এরকম একটা শু রাখ রয়েছে, এখানে আমার ট্রলি রাখা আছে, এটা তো আমার জুতোই আছে। তো এরকম সিঁড়ি আছে, চলো উপরে উঠি। ওঠার পথে এরকম সাইডে অনেক ফটো আছে, আগে আমি উঠি তারপরে দেখাচ্ছি। আর এখানে রয়েছে একটা গণেশ ঠাকুর টেরাকোটার। এখানে আরেকটা ঘোড়া ছিল আমাদের, মনে হয় একটা ভেঙে গেছে। এই যে সমস্ত ফটো, সব শিকির অন্নপ্রাশনের ফটো, আমার শিককালা। আর এখানে রয়েছে আমাদের বিয়ের একটা ফটো, আর এখানেও বিয়ের ফটো, এদিকে সব বিয়ের ফটো ম্যাক্সিমাম। ওখানে একটা শিকির অন্নপ্রাশনের ফটো রয়েছে, এটা আমার ছোটবেলায় রাজস্থানে গিয়ে একটা তোলা ফটো। আর এখানে এরকম একটা কর্নার র্যাক রয়েছে, বহু পুরনো শোপিস, সেগুলোকে মা রেখে দিয়েছে। চলো এবার এদিকে যাই, এদিক থেকে আরেকবার দেখিয়ে দিই। এই যে এখানে একটা এরকম বড় জানলার মতো রয়েছে। আর এই যে ফটোগুলো যেগুলো দেখালাম, এই তো এই ওপরে আসলাম। ওপরে এসে এখান দিয়ে তো ছাদে যাওয়া যাবে, ছাদেরটা পরে দেখাচ্ছি। এদিকে এসে এখানে একটা ওয়াশরুম রয়েছে, এটা আমাদের পরে বানানো হয়েছিল। এই এরিয়াটাই অ্যাকচুয়ালি পরে বানানো হয়েছে, এটা ছিল না আগে, এখানটা পুরো সিল ছিল। পরে এই জায়গাটাকে ভেঙে
এটাকে বার করে নিচে পিলার দিয়ে এই এরিয়াটা তৈরি করা হয়েছে। চলো এবার ঘরে যাই। এইটা ঘরের এন্ট্রান্স, মানে আমাদের দোতলার এন্ট্রান্স বলতে পারো। এইটা হলো বাইরের ঘর, বাইরের বসার ঘর আমাদের। এইখানের দুটো জিনিস দেখাই। এই যে এই গেটটা দেখছো, আর এইখানে আরেকটা গেট আছে। এইটা, এই গেট দুটো আমি যখন ছেলের বয়সী, মানে আমার 10 মাস বয়সে এই বাড়িতে ট্রান্সফার, মানে বাড়ি বানিয়ে তার আগে থেকেই বানানো ছিল, 10 মাস বয়সে গৃহপ্রবেশ করে এই বাড়িতে এসছে। সেই সময় এই গেটটা লাগানো হয়েছিল। তো সেই গেটটাতে আমি দাঁড়িয়েছি, আমার মতো অনেক বাচ্চারা যারা আসতো তাদের মানে যাতে সিঁড়ি দিয়ে পড়ে না যায়, কারণ এইখানটাতেও সিঁড়ি আছে, আবার ওই দিকটাতেও সিঁড়ি আছে, আমি দেখাচ্ছি। তো যাতে পড়ে না যায়, হামাগুড়ি দিতে থাকে তো বাচ্চারা হাঁটি হাঁটি পায়ে যাতে পড়ে না যায়, সেই জন্য শিখিও দাঁড়িয়েছে, ছেলেও দাঁড়িয়েছে। এই সে বহু পুরনো গেট। তো এই হলো বাইরের হল। বাইরের হল আর দেখানোর কিছু নেই। এখানে সমস্ত শোপিস রয়েছে, একটা শোকেস। এখানে আমার ছোটবেলার একটা ফটো দেখাই। এই যে এটা আমার স্কুলের প্রথম স্কুল ড্রেসের ফটো। এখানে আরেকটা ফটো দেখাই। এখানে রয়েছে আমার বুয়া, মানে আমার দিদা আর আমার ঠাকুমা। এইখানে এটা দেখো, আমার যখন মাথায় চুল নেড়া করা হয়েছিল, এটা 18 মাস বয়সে কি তারপরে, আমার অতটা মনে নেই। যাই হোক, এটা কিন্তু এই বাড়িতে, যে নিচে যে জায়গাটা দেখালাম ওইখানেরই। এই ফটোসগুলো এখানে রয়েছে, এগুলো বহু মূল্যবান প্রিশিয়াস ফটো। আর এইগুলো তো আমি পরে জাস্ট এইবার করে দিয়েছি, মাকে ছেলে হওয়ার পরে এরকম একটা ফটো বানিয়ে দিয়েছি। শিকির ফটো রয়েছে এখানে, মা বাবা, এগুলো সব রিপ্রেজেন্টেটিভরা দিয়েছে। এখানে একটা শিকির রয়েছে, শিকির যেটা বার্থডেতে আমার ঘরে রয়েছে সেম। এখানেও কিছু আমার পুরনো ফটো আছে, কিন্তু এগুলো অতটা বোঝা যাবে না, এগুলো নোংরা হয়ে গেছে। যাই হোক, তো এখানে সমস্ত শোপিস আছে। আমার বাড়িতে প্রচুর গণেশ ঠাকুর, প্রচুর রয়েছে। আর এইখানে টেবিলেও ফটোগুলো দেখানো সম্ভব কিনা আমি দেখছি চেষ্টা করে। এই যে টেবিলের ফটোগুলো, এটাকে একটু এদিকে নিয়ে আসি। এই যে এই ফটোটা আমার ক্লাস 6-এ, এটা আমার মনে আছে তখন ঠাকুমা হসপিটালে ভর্তি, মানে যেই বছর এক্সপায়ার করে সেই বছরই, সেই সময়ই। সে তখন এক্সপায়ার করেনি, তার আগে আমার জন্মদিন পড়েছিল, তো সেই জন্মদিনে শাড়ি পরে একটা ছবি। এটা আমার স্কুলের ড্রেসে, এটা স্কুলের নাচের ফাংশানে। এটা আমার বুয়া, মানে দিদার কোলে বসে ফটো। এটা আমার কাকু, উজ্জ্বল কাকু, অন্নপ্রাশনের ফটো, ঠাকুমা। এইটা যে দেখছে, এটা আমাদের বাড়ির কুলপুরোহিত বলতে পারো। ছোট থেকে সমস্ত, মানে আমার জন্মের আগে থেকেও সমস্ত পুজো এই ঠাকুরমশাই করেন। ইভেন আমার বিয়েও উনি দিয়েছেন, আমি ঋষি কাকু বলে ডাকি। তো যেহেতু বইতে আমরা পড়তাম না ঋতে ঋষি, সেই জন্য ঋষি কাকু বলে ডাকি। এইবারও এসেছিলো দেখা করতে, আমি সেদিনকে মনে হয় ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, তো ঋষি কাকুর কোলে এটা আমি, এটা তো দেখালাম। এই ফটোটাই বড় করে ওখানে বাঁধানো আছে। এটা আমার দাদুর কোলে আমি, দাদু চোখে দেখতে পেত না, অন্ধ ছিল, তো দাদুর কোলে আমি বসে এই সব ফটো। আর এদিকটাতে এই যে এইটার এদিকে রয়েছে এরকম একটা ওয়াশ বেসিন, এখানে ফ্রিজ। এখানে মারা বাইরে ঘুরতে গেছিলো, যে বছর শিকি হয় সেই বছরই, তো সেই সমস্ত জায়গা থেকে সব জিনিস নিয়ে এসছে। এখানে একটা ওয়াশরুম রয়েছে। এইটা একটা মাইক্রোওয়েভ, এটা আমি গিফট করেছিলাম মাকে বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার মা মাইক্রোওয়েভ ইউজ করে না। আমার মা আপ টু ডেট গ্যাজেটস ইউজ করতে পছন্দ করে না, পুরোনো দিনের জিনিসেই অভ্যস্ত থাকতে চায়। তো এটা শুধু ইউজ হয় আমরা যখন নৈহাটি আসি তখন। আর এইটা হলো আমাদের রান্নাঘর। এই যে এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, ঢুকে এই হলঘর, ওই ঘরগুলো পরে দেখাচ্ছি। এইটা হলো রান্নাঘর। হ্যাঁ, রান্না চলছে এখন। এখানে পাবদা মাছ হচ্ছে, পাবদা মাছ হচ্ছে, ওখানে ভাত হচ্ছে। এইসব এখানে এইসব বলছি, এইসব এখানে শোকেস টোকেস রয়েছে। আর এই দিকটা হলো বাসন মাজার জায়গা, বাইরেটা বাসন মাজার জায়গা।
চলো এবার ওই দিকটায় দেখাই। ওই ঘরটায় যাওয়ার আগে আগে এইদিকে দেখিয়ে দিই। তো এইটা হলো আরেকটা ঘর যেখানে বাবা শোয় নর্মালি। এই যে এখানে আরও দুটো আলমারি আছে। এখানে পিছনে সব উল্টোপাল্টা জিনিস যেগুলো দরকার পড়ে না সেগুলো ঢোকানো। এখানে সব মা এখন বাসন মাজা হয়েছে, সব উপর করেছে ফ্যান চালিয়ে শুকানোর জন্য। আর এই যে আমাদের ঘন্টিলালা, আলা ঘন্টিলালা, এত ঘন্টিলালা, ঘন্টিলালার মুখে মশা কিসি দিয়ে দিয়েছে না না। এইটা হলো এই ঘর, মোটামুটি দেখিয়ে দিলাম। চলো এবার এই ঘরে যাই। এই ঘরটা হলো আমাদের যেটাকে বলে মাস্টার বেডরুম ওদের ব্যাঙ্গালোরের ভাষায়। এইটা হলো আমাদের ঘর, আমি মা বাবা সব একসাথে আগে থাকতাম। তো এইটা মেইন ঘর, এখন আমরা থাকি। এইটা একটা এখানে বিছানা রয়েছে, এখানে জানলা, আমি বলতে যাচ্ছিলাম আয়না, যাই হোক জানলা, এখান দিয়ে মেইন রোড দেখা যায়, দেখতে পাচ্ছ। আর এখানে তো আপাতত জিনিস থাকে এখানে, কিন্তু আমার ছেলে মেয়ে যখন আসে তার আগে মা এই জায়গাটা খালি করে রাখে যাতে তারা হাতের নাগালে সব জিনিস না পায়। তো এই জন্য আপাতত এখন এই টেবিল খালি, এখানে সমস্ত এইসব জিনিস রাখা হয়েছে। এখানে শিকির সাথে আমার মার কিছু ছবি রয়েছে যেগুলো হলদিয়ার বাড়িতে তোলা। এই এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার ফটো, ঘড়ি, এইসবই এখানে রয়েছে। এখানে একটা শোকেস, এর উপরে অনেক জিনিস রয়েছে, সব মা কাপড় দিয়ে ঢেকে রেখেছে যাতে ধুলো না পড়ে। এখানে কাবার্ড, এগুলো তো আমার পুরনো বিয়ের আগে সব জিনিস এখনও রয়েছে। এখানে মার সব জিনিস, এখানেও সমস্ত জিনিস রয়েছে, সব কাপে করা আমার বিয়ের ফটো, আমার বিয়ের আগের ফটো। আর এইখানে যেটা দেখছো, এই যে মূর্তিটা দেখছো রাধাকৃষ্ণ, এটা কিন্তু কৃষ্ণনগর থেকে তৈরি করা। আর এইখানে যে বাকি জিনিসগুলো দেখছো এবং রাধাকৃষ্ণের গলায় যে মেডেল, এইগুলো যত দেখছো, যা যা জিনিস এখানে দেখছো, কাঁচের জন্য কতটা বুঝতে পারছো জানি না লাইট রিফ্লেকশনে, এই সব কটা আমার প্রাইজ। আমি ছোটোবেলায় যে স্কুলে পড়তাম সেই স্কুলে প্রত্যেক 1 to 5 প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়েছিলাম। তো পড়াশোনায় ভালো ছিলাম কিনা জানি না, মোট কথা ফার্স্ট হতাম। আর মা আমার পিছনে প্রচুর 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 খেটেছে, মানে আমি বোধহয় শিকির পিছনে তার 1 ভাগ কেন, মানে শিকি ভাগও খাটতে পারি না। তো যাই হোক, যতটুকু হয়েছে মার দৌলতে। টিউশন টিচার সব কিছুই ছিল, কিন্তু মা প্রচুর খেটেছে। তো সেইগুলোর জন্য আমি পড়াশোনাটা পেয়েছি, বিভিন্ন পড়াশোনার বিভিন্ন ভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড তো পেয়েছি। তাছাড়াও স্কুলে প্রত্যেকবার স্ট্যান্ড করতাম, ফার্স্ট হতাম 1 to 5 অবধি। দেন 5-এর পরে ফার্স্ট হতে পারিনি আর, বাট স্ট্যান্ড করতাম। আর পড়াশোনা ছাড়াও স্পোর্টস, সেলাই, এইসবেও অনেক প্রাইজ পেয়েছি। তারপরে ওই প্রতিযোগিতা হতো না, বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা, আঁকার হাত আমার খুব ভালো ছিল, তো অনেক বছর আঁকা শিখেওছি। তো সেটার ক্ষেত্রে আমি নিজেরটা বলছি ভালো ছিল, যাই হোক। তো সেটার প্রাইজ পেয়েছি। গানের ক্ষেত্রে নাচ গান আঁকা সবই শিখতাম, বাট আমার ফেভারিটের মধ্যে ছিল গান আর আঁকাটা। তো সেগুলো তো সব কিছুতেই প্রাইজ পেয়েছি, সেগুলো সব ওখানে রয়েছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, এটা আমি হয়তো এখান থেকে দেখাতে পারলাম না। সেটা হলো যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন আমাদের বৃত্তি পরীক্ষা হতো। যারা আমার সময়ে পড়াশোনা করেছো, আমার যে ইয়ারে, মানে যেটা ইয়ার, সেই ইয়ারে আমি সেই ক্লাস, মানে 2004-এ আমি ক্লাস 4-এ পড়তাম। তো সেটা আমার খুব ইজি হয় মনে রাখতে। তো 4-এ যখন আমি পড়তাম তখন আমাদের বৃত্তি পরীক্ষা হতো আমাদের সময়, এখন হয় কিনা আমি জানি না। তো বৃত্তি পরীক্ষা হতো। আজকে ভালো গরম আছে, ফ্যান অফ করে ভিডিও করছি, রীতিমতো ঘামছি। যাই হোক, তো বৃত্তি পরীক্ষা হতো। বৃত্তি পরীক্ষা আমি যে স্কুলে পড়েছিলাম সেই সময় বৃত্তি পরীক্ষায় আমি নাম দিই এবং বৃত্তি পরীক্ষা হয়। বৃত্তি পরীক্ষার সময় আমার হাম হয়েছিল, ভয়ানক জ্বর, সারা গায়ে র্যাশ। সেইভাবেই আমি যেখানে সিট পড়েছিল, বাইরের স্কুলে সিট পড়ে যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয় ওইভাবেই। তো বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আমার মা, আমার এখনও মনে আছে, মা দাঁড়িয়ে থাকতো বাইরে, দাঁড়িয়ে থেকে বলতো যে আলাদা বসাতে, আমাকে আলাদা একটা বেঞ্চে বসানো হতো, সেখানে বসে পরীক্ষা দিই 7 দিনে 7টা। ভীষণই অসুস্থ ছিলাম। যাই হোক, সারা রাত, মানে যে প্রচণ্ড জ্বর আসছে, আমার এখনও মনে আছে। সকাল 7টা থেকে পরীক্ষাটা শুরু হতো, সকাল 6টায় বাড়ি থেকে রওনা হতাম পরীক্ষা দেব বলে।
আর তখনও গায়ে জ্বর, মানে ভোর 5টা অবধি মা মাথায় জল দিচ্ছে, তখনও জ্বর কমছে না, এইরকম অবস্থা। তো যাই হোক, সেটা কথা নয়, সব কিছু খারাপ, সব খারাপ জিনিসের পিছনে একটা ভালো কিছু থাকে। তো সেইরকমভাবেই আমি পরীক্ষা দিই, এবং বলতে নেই ঠাকুরের আশীর্বাদে আমি স্ট্যান্ড করেছিলাম। আমি নৈহাটির মধ্যে, আমার শহরের মধ্যে আমি ফার্স্ট স্ট্যান্ড করেছিলাম, এবং জেলার মধ্যে আমি সেকেন্ড স্ট্যান্ড করেছিলাম, দ্বিতীয় স্থানে ছিলাম জেলার মধ্যে। তো সেটার একটা পেপারে আমার ছবি বেরিয়েছিল, সেই সময় অনেক আর্টিকেলস, অনেক পেপার। তো সেই পেপারটা আমার রাখা আছে এখানে, আমি তোমাদের দেখাতে পারলাম না, মনে হয় সামনে থেকে আমি একবার তাও দেখছি। পেপারটা তোমাদের আমি দেখাতে পারছি এখান থেকে, কতটা দেখতে পাই। এক সেকেন্ড, আমি ব্যালকনি দরজাটা বন্ধ করলে হয়তো কিছুটা দেখতে পাবে, লাইট রিফ্লেকশন হচ্ছে। এই দেখো পেপারটা, কতটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এইখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, আশা করি কিছুটা দেখতে পাচ্ছ। জেলায় দ্বিতীয়, এটা আমার ছবি দিয়ে, এটা পেপারে তখন আমার ফটো বেরিয়েছিল। তো নৈহাটিতে আমি ফার্স্ট হয়েছিলাম, আর জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। এই পেপারটা এখানে রয়েছে, এটা আমার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট। এটার জন্য অনেক জায়গা থেকে আমাকে ডেকেছিল, সেখানে স্কলারশিপ, মানে ওরা যেটা টাকা দেয় না একটা, সেটা দিয়েছে। তো সেই একবারই, মানে এটা খুব ভালো লাগে, নিজেকে এরকম পেপারে নিজের ছবি দেখতে কারো না ভালো লাগে, আর স্পেশালি এই টাইপের কিছুতে যদি পুরস্কার পাওয়া যায়। তো এই মোটামুটি আমার পুরস্কারের দিক তোমাদের দেখালাম। চলো এবার ঘরটা দেখাই, যেটা দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো এইখানে এরকম যা যা ঘরের জিনিস দরকার সেই সবই রয়েছে। এগুলো কি দেখাবো, এখানে একটা আমাদের বড় আয়না রয়েছে, এখান থেকে বাইরেটা দেখা যায়, বাইরেটা দেখা যায় বলতে শিউলি গাছটা দেখতে পাচ্ছ এই। আর এইটা হলো আমার সেই বিখ্যাত ব্যালকনি, যেখান থেকে আমি এতদিন অনেকবার ব্লগ স্টার্ট করেছি। ব্যালকনিতে আর যেতে পারছি না, কারণ সামনে এত ট্রলি রাখা। এই যে ব্যালকনি থেকে মেইন রোড দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ। এখানে রয়েছে এই শিউলি গাছটা, এটা দিয়ে এত বড় হয়ে গেছে, এটা এখান দিয়ে হাত বার করলেই শিউলি ফুল ছেঁড়া যায়। আর এইটা যেটা দেখছো সামনে, এটাই বিজয়নগর স্কুল। আমাদের বাড়ির ল্যান্ডমার্ক হচ্ছে, মানে 1 নম্বর বিজয়নগর স্কুলের সামনে। চলো এই দিকটা তো মোটামুটি দেখিয়ে নিলাম, এবার ঠাকুর ঘরটাতে যাই। ঠাকুর ঘর রয়েছে আবার ওদিকে, এই যে হল ঘর, হল ঘরের এখানে রয়েছে ঠাকুর ঘর, এটা ঠাকুর ঘরের এন্ট্রান্স। চলো যাওয়া যাক। এখানে দেওয়ালে একটা পেইন্ট আমি করেছিলাম, ক্লাস 9-10 পড়ি বোধ হয়, তখন আমি এঁকেছিলাম এটা। আর এখানে রয়েছে ঠাকুর ঘর, ওই যে আমার গোপাল বসে আছে, সামনে থেকে একবার দেখাই। এই যে আর এখানে একটা বিছানা রয়েছে, এখানে এই মিকি মাউসটা আমার আঁকা, ওখানে আমার বন্ধুদের সাথে একটা ফটো রয়েছে, এখানে আমার একটা টেবিল, এখানে আমি পড়াশোনা করতাম, এখানে আমার বন্ধুদের সাথে সমস্ত ফটো, এক্সকারশনে যাওয়ার সমস্ত সব বন্ধুদের। এরা আমরা এই 5 বন্ধু, পঞ্চপাণ্ডব বলতে সবাই, 5 বন্ধু আমরা স্যারের সাথে তোলা। আর এখানে রয়েছে একটা, আমি এটা উপরে উঠে একবার দেখাই, এখানে রয়েছে একটা কাঠের বক্স মা বানিয়েছিল, এখানে যত পুতুল, মানে ছোটবেলায় জন্মদিন, অন্নপ্রাশনে যা যা পেয়েছি সব এখানে রাখা আছে। আর এই উটের ওপর যেটা দেখতে পাচ্ছ, একটা বর বসে আছে, এটা কিন্তু হাতে বানানো, এটা ভেঙে গেছে এখন, বাট ওটা হাতে বানানো, এখান থেকে বের করা সম্ভব নয়, তাতে আমি বের করে ওটা দেখাতাম। এইখানে এইসব পুতুলগুলো, এই পুতুলগুলো অ্যাকচুয়ালি আগে ছিল সব পেলমেটের উপর, পেলমেট বলতে এই যে এইগুলো হয় না পর্দার ওপরে, এইগুলোর ওপরে আগে ওই পুতুলগুলোকে রাখা থাকতো। তারপরে আমি কি করতাম না, আমি ছোটোবেলা থেকে সব পুতুলগুলোকে বার করে সেই চোখটাকে উল্টে দিতাম, মুখের মধ্যে রং চং দিয়ে আঁকে দিতাম, তো পুতুলটা নষ্ট করতাম। তারপরে মা বুদ্ধি করে এখানে এই শোকেসের মতো বানিয়ে ওর ভেতরে সব পুতুলগুলো রেখেছে। তো এই ঘরটা হচ্ছে পুজো ঘর কাম আমার পড়ার ঘর, এখানে বসেই আমি পড়াশোনা করতাম। অর্ঘ এখন অফিস করছে এখানে, অর্ঘর এখন অফিসের জন্য এই ঘরটা একটা দেওয়া হয়েছে। তো এই আর কি, এই ঘরটা মোটামুটি আমার পুজো ঘর কাম পড়ার ঘর। আর এই ঘরটার ঠিক এখানে একটা ব্যালকনি রয়েছে, এই ব্যালকনিটা বড়,
বিশাল বড় ব্যালকনিটা। এখানে একটা চেয়ার থাকতো আরাম কেদারা, যেটাকে বলে ইজি চেয়ার, উপরে ছাদে রয়েছে। এই যে এখানে আমার সেই বিয়ের সময় কি যেন করে না, সেই নানি মুখের সময়, আমি নিয়মটা ঠিক জানি না, ওই গোবরের দিয়ে মধু টধু দেয়, ওইটা এখানে করা হয়েছিল। এখানটায় আমার তো এই বাড়ির এই যে মাঠটা দেখালাম, এখানে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, তো এইখানটায় বসে আমরা এখান থেকে দেখতে পাই সব কিছু, এতটাই সুন্দর। আর এই যে বাড়ির মেইন রোড দেখা যাচ্ছে এরকম। চলো এবার ছাদে যাই। মোটামুটি বাড়ি দেখানো হয়ে গেছে পুরোপুরি, শুধু ছাদটাই দেখানো বাকি। ছাদে তো সেরকম কিছু নেই, জাস্ট দেখিয়ে আনি চলো একবার। এই যে এন্ট্রান্স যেটা দেখালাম, বাড়ির এন্ট্রান্স, সেটা দিয়ে বেরিয়ে এদিক দিয়ে গেলে ছাদ। এই যে ছাদ, প্রচন্ড রোদ আজকে। এই ছাদটার উপর এরকম শেড দিয়ে দিয়েছে, আগে আসলে শেড ছিল না, কিন্তু পরের দিকে শেড দেওয়া হয়, কারণ হচ্ছে এত গরম হয় না গরমকালে। ওয়েস্ট বেঙ্গলে তো এমনি গরম বেশি, তারপরে গরমকালের সময় এত অসম্ভব গরম হতো। দোতলার ঘরে আমরা থাকতাম, নিচতলার ঘরটা ঠান্ডা ছিল, দোতলার ঘরে টেকা যেত না, তো সেই জন্য তখন এই অ্যাসবেস্টাস দিয়ে এই শেডটা দেওয়া হয়। তো এই সমস্ত ছাদে তখন সব কাপড় টাপড় মেলা আছে। আগে এখানে মা প্রচুর গাছ করতো, কিন্তু সত্যি বলতে এখন মাঠ দ্বারা আর হয়ে ওঠে না, তো এই যা সব একটু একটু গাছ লাগানো আছে। আর এই যে সেই ইজি চেয়ারটা যেটা বললাম আমার ব্যালকনিতে ছিল, সেই ইজি চেয়ারটা এখানে। এই মোটামুটি ছাদ, বড় ছাদ আছে। আর ওই যে ছাদ, এই এখানেও কিছু গাছ রয়েছে। আর এইটা হলো আমাদের নিচের ছাদ। ওই আমার যে পড়ার ঘরটা দেখলে, পড়ার ঘরের ওপরে এই জায়গাটা পড়ে, ঠাকুর ঘরের ওপরে। এটা হলো আমাদের নিচের ছাদ, এটা তার আমি নামছি না। এই মোটামুটি আমার বাড়ির হোম ট্যুর। এবার বলি তোমাদেরকে কেন আমি বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। সেটার কারণ হলো, আমি তো বললামই, এই বাড়িটা আমার যখন 10 মাস বয়স, তখন মারা মানে বাবা তার আগে ভাড়া বাড়িতে থাকতো, তারপরে এই বাড়িতে শিফট করে এই বাড়িতেই থাকে। তো সেই সময় থেকে আজ অবধি, মানে বলতে পারো আমার যত বছর বয়স তত বছর এই বাড়িটারও বয়স। তো অনেক দিন হয়ে গেছে বাড়িটা। এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কয়েক বছর আগের কথা আমি বলছি, 2-3 বছর আগের কথা, যেটার জন্য ডিসিশান মারা নিতে বাধ্য হয়, কি বাড়িটাকে মেনটেন করাটা একটু মুশকিল হয়ে গেছে। আমি একটু ঘুরে বসে দিকটায়, বাড়িটাকে মেনটেন করাটা মুশকিল হয়ে যাচ্ছে। নিজের বাড়ি থাকলে যেটা হয়, নিজের বাড়ি থাকলে তো সেভাবে কোথাও যাওয়া যায় না। এই যে আমার বাড়িতে ব্যাঙ্গালোরে যায়, কাউকে না কাউকে রেখে যেতে হয়, রাস্তার ওপর একদম বাড়ি, কেউ থাকার জন্য যে কাউকে রাখবো সেরকম কাউকে পায় না মারা, তো সেভাবে মারা যেতে পারে না, এটা খুব মাদের অসুবিধা হয়, একটা মেইন সমস্যা। দ্বিতীয় আর মেইন কারণ যেটা আমি বলবো, সেটা হচ্ছে বাড়ি দেখভাল করা। মানে মা বাবার তো ধীরে ধীরে বয়স হচ্ছে, এত বড় বাড়ি, 3 তলা বাড়িকে মেনটেন করা, কারণ একটা দুটো ঘর তো নয়। আমাদের ফ্ল্যাটে কি হয়, একটা দুটো ঘর, ঠিক আছে, এই ঘরটা নোংরা হলো, এটা পরিষ্কার করে দিলাম, ঝুল ঝেড়ে নিলাম। কিন্তু এত বড় বাড়ি, যাদের নিজেদের বাড়ি আছে তারা হয়তো জিনিসটা বুঝতে পারছো বা রিলেট করতে পারছো। তো এত যে বড় বাড়ি, সেইটার কোথায় কি ধুলো হচ্ছে, কিছু খারাপ হচ্ছে, গাছপালা দেখভাল করা, এতগুলো ঘরের ফ্যান ট্যান এগুলোকে কখনো খারাপ হলে সেগুলোকে ঠিক করা, জলের মেশিনে জল তোলা হয়, সেটার কখনো সমস্যা হয়, পাইপলাইন, খুঁটিনাটি বহু সমস্যা, মানে সমস্যা বলে শেষ করতে পারবো না, এত সমস্যা। বাড়ি পুরনো হচ্ছে ধীরে ধীরে, তো সমস্যাগুলো আস্তে আস্তে বাড়ছে। তো সেইটা মেনটেন করা বাবা মাদের পক্ষে মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, কারণ এখানে আর বাবা মাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই।
আমার রান্নার মাসি যে রান্না করে চলে যায় সকালে, মানে বিকালবেলার দিকে চলে যায় সকালে এসে, যে আমাদের হাউস হেল্পার্সরা যারা আসে, কিন্তু সারাটা দিন তো মোটামুটি মা বাবা একাই থাকে। আমি যতদিন ছিলাম ঠিক ছিলাম, কিন্তু আমি চলে যাওয়ার পরে আর বাবা মাকে আমি অনেকবার বলেছি ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো আমার মা বাবা কেন আমার কাছে গিয়ে থাকে না, আমি বহুবার বলেছি, কিন্তু মা বাবা ওখানে থেকে স্বচ্ছন্দ বোধ করে না। ভাষার সমস্যা, খাবার দাবারের সমস্যা, আর তাছাড়াও নিজেদের বাড়িতে থেকে অভ্যস্ত তো খোলামেলার মধ্যে, তো ছোট জায়গার মধ্যে মা বাবাদের একটু থাকতে অসুবিধাও হয়। আর তাছাড়াও মেয়ের শ্বশুরবাড়িতে মা বাবা থাকতে পছন্দ করে না। মা বলে তোরা আলাদা থাকিস একা, সেখানে গিয়ে আমি থাকি সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোর শ্বশুরমশাই আছে সেখানে থাকাটা একটু মা একটু বাধো লাগে, তো সেই জন্য মা যায় না। তো সেইটার জন্য কি হয়, মাদের এখানেই থাকতে হয়। এবার রোগ বালাই যাই হোক সব কিছু নিজেকে একা হ্যান্ডেল করতে হয়, মানে মা বাবা দুজনেই দুজনকার ভরসা বলতে পারো। এবার দিনে দিনে কি হচ্ছে, এই বাড়িটাকে মেনটেন করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যেটার জন্য মারা ডিসাইড করেছে, মানে অলরেডি সেটা নেওয়া হয়ে গেছে, কি মারা একটা, এক সেকেন্ড দাঁড়াও আওয়াজটা চলে যাক, তো মারা একটা ফ্ল্যাট কিনেছে এই এখান থেকে, আমার বাড়ি থেকে আর 5 মিনিটও না, বোধহয় 2-3 মিনিট হাঁটা পথ। তো সেখানে একটা ফ্ল্যাট কিনেছে, একটা 2 BHK রুম কিনেছে, 2 BHK ফ্ল্যাট কিনেছে। তো সেইখানে মাদের ইচ্ছা, এখনও কেনা হয়ে গেছে প্রায় 2 বছর আগে, কিন্তু মারা শিফট এখনও করেনি। তো মাদের প্ল্যান কি এই বাড়িটা মারা বিক্রি করে দেবে। বলতেও আমার খুব খারাপ লাগছে, এখানে আমি ছোট থেকে বড় হয়েছি, আমার অনেক স্মৃতি, অনেক কিছু এই বাড়ির সাথে জড়িয়ে আছে। আমার ছোট থেকে বড় হওয়া, আমার হাঁটা, আমার স্কুল জীবন, আমার কলেজ জীবন, এভরিথিং, বহু স্মৃতি, ভালো স্মৃতি খারাপ স্মৃতি সব কিছু জড়িয়ে আছে এই বাড়ির সাথে। তো এই বাড়িটা মারা বিক্রি করে দেওয়ার কথা ভাবছে, কিন্তু কিছু করার নেই। আমি অনেকবার না করেছিলাম মাকে, কিন্তু মাদেরই অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছে, কারণ পেরে উঠছে না সত্যি বলতে বাড়িটাকে কমপ্লিটলি মেনটেন করতে। ছোটোখাটো অনেক অনেক সমস্যা লেগে রয়েছে, আর দিনে দিনে আরও মেনটেনেন্স বাড়বে। এবং বাবার কথা হচ্ছে যত আরও বয়স বাড়বে তত মেনটেনেন্স, এখন যতটাও বা করতে পারছে, বয়স যদি আরও বেড়ে যায়, আরও 5-7 বছর পরে এতটা সম্ভব হবে না করার। তো সেই জন্য মারা একটা ফ্ল্যাট কিনে রেখেছে, কিনে 2 বছর আগেই কিনেছে, 2 বছর আগেই রেডি হয়েছে। এখন ওই ফ্ল্যাটটাতে মারা শিফট করেনি, বাট এইরকমই প্ল্যান আছে 2024-এ মোস্টলি এই বাড়িটা বিক্রির জন্য মারা অ্যাড দেবে। যতদিন না বাড়ি বিক্রি হচ্ছে ততদিন শিফট করবে না, বাড়িটা বিক্রি হলে দেন পুরোপুরিভাবে বাবা মা ওই বাড়িতে শিফট করে যাবে ওই ফ্ল্যাটে। তাহলে ফ্ল্যাটে হলে কি আশেপাশেও লোকজন আছে, দেখাশোনারও মানে অ্যাটলিস্ট কথা বলারও লোকজন পাবে, সব কিছু পাবে। আর পাড়ার মধ্যেই জাস্ট বললামই 2 মিনিটের হাঁটা পথ। তো সেই জন্যই মা কালকে রাতে বসে বলছিল যে 2024-এ প্ল্যান আছে বাড়িটার অ্যাড দেবে। তো যতদিন বিক্রি হতে যার সময় লাগে, হতে পারে 2024 সালেও বিক্রি হতে পারে, বা আরও সময় লাগতে পারে, সেটা আমি জানি না, সেটা একমাত্র ভগবানই জানে। তো সেই জন্য আমি ভাবলাম, আমার আসলে প্ল্যান ছিল না এবারে কি এই বাড়ির হাউস ট্যুর করা, কারণ অলরেডি এইবার এই ট্রিপে এসে হলদিয়ার বাড়ির হাউস ট্যুর দিয়েছি, রুম বাড়ির, তারপরে তোমার ওই আরেকটা বাড়িতে যেখানে আমরা থাকতাম সেটার রুম ট্যুর দিয়েছি। তো এই বাড়িটার হাউস ট্যুর দেওয়ার আমার একদমই প্ল্যান ছিল না, বাট যেটা বললাম যে কারণে আমি হাউস ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটার কারণ হচ্ছে যদি নেক্সট ইয়ারই হোক বা আরও 2-3 বছর পরেই হোক, আমার হয়তো এই বাড়িটা অন্য কারোর কাছে থাকবে, সে তখন ইউজ করবে। আমি হয়তো নৈহাটিতে আসলে ডেফিনেটলি বাড়িটাকে বাইরে থেকে দেখতে পারবো, কিন্তু বাড়িতে আসতে তো পারবো না। বাড়িতে এখন যেভাবে রয়েছি, যেভাবে সব কিছু হচ্ছে, সেভাবে থাকতে পারবো না, ফ্ল্যাটে থাকতে হবে। তো সেই জন্য অ্যাটলিস্ট একটা ভিডিও আমি করে রাখলাম, এবং এই ভিডিওটা আমার ব্লগে মানে আমার ইউটিউব চ্যানেলে থাকবে। যেখানেই আমি থাকি, যেভাবেই থাকি, যে ফ্ল্যাটেই আমরা শিফট করে যাই, বা আমাদের ফিউচার লাইফ যেরকমই হোক, আমি অ্যাটলিস্ট আমার এই বাড়িটাকে দেখতে পারবো সারা জীবনের জন্য। আমার মেমোরি হয়ে থাকবে যে আমার এই বাড়ির প্রত্যেকটা ঘর কীরকম ছিল, কীভাবে আমি আমার ছোট 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 ফটো, প্রত্যেকটা ঘর যেরকম যা যা ছিল সব কিছু। তো এই আর কি, এই জন্যই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমি হাউস ট্যুরটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো তোমাদেরও। কেন শেয়ার করলাম সেটাও আমি তোমাদেরকে জানালাম, এই জন্য লাস্টে কী কারণে আমি এই বাড়ির আজকে হাউস ট্যুরটা শেয়ার করলাম। যাই হোক, চলো, এখন তো 2টো মতো বাজে। বাবা নিচের ঘরে টিভি দেখছে,
আর শিকি আর মা একটু বেরিয়েছে ওপারে। শিকির একটা শু চাই ঝোলার কাছে, আমার মাকেও ঝোলা বলে ডাকে, ঝোলার কাছে শু চাই, শু কিনতে নিয়ে গেছে। আর বলেছে লঞ্চ ঘাটে যাবে, মানে ওই গঙ্গার ঘাটে গিয়ে ওপারে লঞ্চ করে একটু চুচুড়াইকে ওকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো লঞ্চে চড়েনি, আর এভাবে তো নদী দেখতে পায় না। তো এই, আর আমার আজকে দেখি বিকালে নৈহাটি উৎসবে যাওয়ার প্ল্যান আছে। যদি যাই ডেফিনেটলি ওই সময় আমি একটা আলাদাই ব্লগ করব। এই ব্লগটাকে আর আমি কন্টিনিউ করছি না, অলরেডি আমি জানি এতটা দেখাতে অনেকটা হয়তো ব্লগটা লেংদি হয়ে গেছে। তো সেই জন্য এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।